আসসালামু আলাইকুম। আমি হুমাইয়া আক্তার হ্যাপি, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগে গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যয়নরত রয়েছে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আলোচনা শুরু করার পূর্বে দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। বোর্ডের বাম দিকে লিখে রাখা রয়েছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, পরমাণুর অভ্যন্তরীণ গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা এবং ইলেকট্রন বিন্যাস নীতি। তো শুরুতেই আলোচনা করা যাক মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই মৌলিক পদার্থ বলা হয়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন। যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে এক, দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকেই যৌগিক পদার্থ বলা হয়, যেমন পানি। পানির অণু আমরা সবাই জানি H2O, অর্থাৎ দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন মিলেই হচ্ছে পানির অণু তৈরি হচ্ছে, সুতরাং পানি একটি যৌগিক পদার্থ। এবার আসা যাক পরমাণু। পরমাণু হচ্ছে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু এর নিজের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, সেটি হচ্ছে পরমাণু। এবং অণু হচ্ছে দুই বা দুইয়ের অধিক পরমাণু মিলে আসলে অণু তৈরি করে, যেমন হাইড্রোজেন অণু। এই হাইড্রোজেন অণু হচ্ছে দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু তৈরি হয়। একইভাবে অক্সিজেন অণু, সেটাও দুই পরমাণু অক্সিজেন মিলে অক্সিজেন অণু তৈরি করছে। এবার আসা যাক পরমাণুর অভ্যন্তরীণ গঠন। আমরা জানি পরমাণু মূলত তিনটি কণিকা দ্বারা গঠিত, একটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। একটি ছক তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, ছকটি আমি এখানে এঁকেছি, সুতরাং চলো দেখি ছকে কি আছে। ছকের প্রথমে মূল কণিকা সেটি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটি হচ্ছে ই দ্বারা প্রকাশ করি, এবং প্রকৃত আধান ইলেকট্রনের -1.60 × 10⁻19 কুলম এবং প্রকৃত ভর 9.110 × 10⁻28 গ্রাম। আপেক্ষিক আধান মাইনাস, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা এবং এর আপেক্ষিক ভর হচ্ছে 0। একইভাবে প্রোটনের প্রতীক হচ্ছে পি এবং এর আধান হচ্ছে +1.60 × 10⁻19 কুলম এবং এর প্রকৃত ভর 1.673 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আধান হচ্ছে +1, অর্থাৎ এটি ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা এবং এর আপেক্ষিক ভর হচ্ছে 1। একইভাবে নিউট্রনের প্রতীক হচ্ছে N, এর প্রকৃত আধান বা চার্জ হচ্ছে 0, প্রকৃত ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আধান 0 এবং আপেক্ষিক ভর হচ্ছে 1। এই ছকটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, কেননা অনেক সময় এমসিকিউতে এই ছক থেকে প্রশ্ন আসে। এবার আসি পারমাণবিক সংখ্যা। মূলত কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়, যেমন লিথিয়াম 3, অক্সিজেন 8, সোডিয়াম 11। অর্থাৎ এই 3, 8 এবং 11 এগুলো হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। তার মানে এই মৌলের প্রোটন সংখ্যা 3, তাই এর পারমাণবিক সংখ্যা 3, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, তাই এর পারমাণবিক সংখ্যা 8, এবং সোডিয়ামের 11, তাই এর পারমাণবিক সংখ্যাটি হচ্ছে 11। এবং পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা যত, ঠিক তত সংখ্যক ইলেকট্রন পরমাণুর বহিঃস্তরে বিদ্যমান থাকে। এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা গেল। এবার আসছি ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে মূলত প্রোটন এবং নিউট্রনের মোট যোগফলকেই ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি। ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এবার আমরা লক্ষ্য করি একটি মৌল থেকে কিভাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা আমরা বের করব। যেমন সোডিয়াম 11, 23। তার আগে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোনো মৌলের বাম দিকে নিচে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা, এবং উপরে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। আর আমরা ইতিপূর্বে বলেছি ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রনের যোগফল, এবং এটি পারমাণবিক সংখ্যা
বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করে অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক হচ্ছে 12। একইভাবে আমরা যখন যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, ম্যাগনেসিয়াম 12, 24, এর যদি নিউটন সংখ্যা আমাদেরকে বের করতে হয় তাহলে ঠিক একইভাবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যার বিয়োগফলের মাধ্যমে আমরা নিউটন সংখ্যা বের করতে পারবো। তোমরা এই বিষয়টি একটু ভালোভাবে লক্ষ্য করবে, কেননা অনেক সময় খ অর্থাৎ অনুধাবনে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর চাওয়া হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরমাণুর মডেল। পরমাণুর মডেল সম্পর্কে আলোচনার পূর্বে আসলে জেনে নেই পরমাণুর মডেলটা কি। পরমাণুর মডেল বলতে মূলত বোঝানো হয় পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রদান করেছেন, এগুলোকে পরমাণুর মডেল হয়। আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে পরমাণুর মডেলে মূলত আমরা রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। সুতরাং প্রথমেই আসা যাক রাদারফোর্ড পরমাণু মডেল। লিখছি রাদারফোর্ড পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা কণার বিচ্ছুরণের উপর ভিত্তি করে সৌরজগতের সঙ্গে তুলনা করে একটি মডেল প্রস্তাব করেছিলেন, যেটি কিনা রাদারফোর্ড পরমাণু মডেল হিসেবে পরিচিত। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি মূলত হচ্ছে দুইটি জিনিস। ভিত্তি হচ্ছে দুইটি, একটি হচ্ছে পরীক্ষা, আলফা কণা পরীক্ষা, এবং অপরটি হচ্ছে সৌরজগৎ তুলনা করা। অর্থাৎ এটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে এই দুইটা, একটি হচ্ছে আলফা কণা পরীক্ষা এবং অপরটি হচ্ছে সৌরজগৎ সম্পর্কে সৌরজগতের সাথে তুলনা করা। এবং রাদারফোর্ড সর্বপ্রথম আমাদেরকে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা, এই কারণে রাদারফোর্ড পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। এবং যেহেতু তিনি সৌরজগতের সঙ্গে তার মডেলটিকে তুলনা করেছেন, সেহেতু এই মডেলকে সৌর মডেলও বলা হয়ে থাকে। এবার চলো আসা যাক রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যসমূহ। স্বীকার্যসমূহতে আমরা যে বিষয়গুলো পেয়ে থাকি, ইতোপূর্বে আমরা পড়ে এসেছি যে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন সংখ্যা, এবং স্বীকার্য একে যেটা বলা রয়েছে সেটি হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন সংখ্যা এবং এর চারিদিকে থাকবে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা, এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থানই থাকবে ফাঁকা। এবং দ্বিতীয় স্বীকার্যতে যেটি বলা হয়েছে ই সমান পি, অর্থাৎ ইলেকট্রন যেহেতু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হবে, ইলেকট্রন এবং প্রোটন সমান এবং বিপরীতধর্মী আধান বিশিষ্ট হওয়ার কারণে এটি অর্থাৎ পরমাণুটি হবে তড়িৎ নিরপেক্ষ। পরমাণুটি হবে তড়িৎ নিরপেক্ষ। এছাড়াও তিনি সৌর জগতের সঙ্গে যেহেতু তুলনা করেছেন, সৌরজগতের তুলনায় যে জিনিসটি তিনি বলেছেন সেটি হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো চারদিকে আবর্তিত হচ্ছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানবাহী ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে। এবং 4 নম্বরে স্বীকার্য 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সর্বদা সমান। কেন্দ্র বিমুখী বলটা আসলে ইলেকট্রন ঘূর্ণনের কারণে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ প্রথম স্বীকার্য যেটি সেটি হচ্ছে কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন সংখ্যা,
অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সমষ্টিতে তৈরি হবে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন, এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থানই থাকবে ফাঁকা। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, কিন্তু যেহেতু এরা বিপরীত আধান বিশিষ্ট সুতরাং পরমাণুটি হবে তড়িৎ নিরপেক্ষ। এবং সৌরজগতের তুলনায় বলেছে সূর্য যেরকম সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ আবর্তিত হচ্ছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ আবর্তিত হবে, এবং কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সর্বদা সমান থাকবে। এই ছিল স্বীকার্য। এবার আসা যাক পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার প্রথম এবং প্রধান সীমাবদ্ধতা সেটি হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যখন ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তখন ক্রমাগত শক্তি হারিয়ে একটা পর্যায়ে গিয়ে সে নিউক্লিয়াসে পতিত হবে, যার কারণে পরমাণুর যে স্থায়ী মডেলটি রয়েছে সেই মডেলটি আর থাকবে না। অর্থাৎ এটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রধান সীমাবদ্ধতা। এছাড়াও আমরা আগে বলেছি যে সৌরজগতের সাথে এই মডেলকে তুলনা করা হয়েছে, যার কারণে একে সৌর মডেল বলা হয়েছে। কিন্তু সৌরজগতের গ্রহসমূহ হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু এই পরমাণুর ক্ষেত্রে যেটা দেখি যে পরমাণুর কেন্দ্রে যেটি থাকবে অর্থাৎ নিউক্লিয়াস, সেটি হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে এবং বাইরে থাকবে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন। অর্থাৎ চার্জবিহীন কোনো বস্তুর সাথে চার্জযুক্ত কোনো বস্তুর তুলনা যুক্তিসঙ্গত নয়, এটি হচ্ছে তার আরেকটি সীমাবদ্ধতা। এছাড়াও রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায় না, এবং শক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এবার আসা যাক বোর পরমাণু মডেলকে। রাদারফোর্ড পরমাণু মডেল, যে বোর পরমাণু মডেল, মূলত রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ দূর করার লক্ষ্যে 1913 সালে নিলস বোর একটি পরমাণু মডেল প্রদান করেন, যেটি কিনা বোরের পরমাণু মডেল হিসেবে পরিচিত। এবং বোর পরমাণু মডেলের প্রধান ভিত্তি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এবার আসলে জেনে নেই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি। প্রথমে আসে কোয়ান্টাম কি জিনিস। কোনো উজ্জ্বল বস্তু থেকে আলো যখন ঝাঁকে ঝাঁকে প্যাকেট আকারে নির্গত হয় তখন এই প্রতিটি প্যাকেটকে বলা হয় ফোটন বা কোয়ান্টাম। এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে তিনি যেটি বলেছেন, সমীকরণটি বিকিরিত শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, এটিকে বলা হয় নিউ। এই প্রতীকটি হচ্ছে নিউ এবং এটি দ্বারা কম্পাঙ্ককে নির্দেশ করে, এবং এই সমীকরণকে আমরা পরবর্তীতে লিখতে পারি ই সমান এইচ নিউ। অর্থাৎ আমরা আগে জেনেছি ই হচ্ছে বিকিরিত শক্তি, নিউ হচ্ছে কম্পাঙ্ক এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এবং এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, অর্থাৎ বিকিরিত শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। এটি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং এই তত্ত্ব থেকে আমরা এই সমীকরণটি পেয়ে থাকি। এবার আসা যাক বোরের পরমাণু মডেলে। বোর পরমাণু মডেল থেকে আমরা মূলত কি পাই? বোর পরমাণু মডেল থেকে মূলত আমরা একটি বিষয় সম্পর্কে অর্থাৎ অরবিটাল সম্পর্কে ধারণা পাই। প্রথম সেটা হচ্ছে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে এবং এই প্রতিটি বৃত্তাকার পথকে বলা হয় অরবিট বা শক্তি স্তর বা শেল সম্পর্কে আমরা এটা জানতে পারি। এবং বোর পরমাণু মডেলের মূলত আমরা তিনটি বিষয় সম্পর্কে ধারণা পাই। একটা হচ্ছে প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণা পাই, একটা হচ্ছে কৌণিক ভরবেগ এবং শক্তির বিকিরণ সম্পর্কে। এগুলো মনে রাখার একটি শর্ট টেকনিক, সেটি হচ্ছে সখী কোথায় সখার বাস। অর্থাৎ সখী থেকে আমরা জানতে পারবো শক্তি স্তর কোথায়, কৌণিক ভরবেগ এবং সখার বাস
শক্তির বিকিরণ। অর্থাৎ সখী কোথায় সখার বাস, সখী শক্তি স্তর কোথায় কৌণিক ভরবেগ, এবং সখার বাস মানে শক্তির বিকিরণ। অর্থাৎ বোর পরমাণু মডেল থেকে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে জানতে পারি। প্রথমে আসি শক্তি স্তর। শক্তি স্তরে যেটা বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরছে, এবং এই এক একটি বৃত্তাকার পথকে বলা হচ্ছে শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, এবং এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এই এন এর মান হচ্ছে 1, 2, 3 ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসে বিস্তারিত জানব। এখন এটুকুই থাক। এবার আসি কৌণিক ভরবেগ সম্পর্কে। কৌণিক ভরবেগ সমান এম ভি আর, অর্থাৎ এম তোমরা সবাই জানো ভর, ভি হচ্ছে বেগ, এবং আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ। এটি হচ্ছে কৌণিক ভরবেগ। এবং কৌণিক ভরবেগ থেকে আমরা আরেকটি বিষয় খেয়াল করো, এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এইচ বাই টোয়াইস পাই। অর্থাৎ ইলেকট্রন সমূহ যে বৃত্তাকার পথে ঘুরছে সেটি এইচ বাই তার কৌণিক ভরবেগ এইচ বাই টোয়াইস পাই এর সমান বা এর গুণিতকের সমান। এখন এন ইকুয়াল যদি আমরা 1 বসাই তাহলে সমীকরণটি যেটি দাঁড়াবে সেটি হচ্ছে এম ভি আর ইকুয়াল এন এর মান যেহেতু 1 সেহেতু এইচ বাই টোয়াইস পাই। এটি হচ্ছে কে শেলের জন্য, কে শেলের জন্য, অর্থাৎ এন এর মান যখন 1 সেটা হবে কে শেলের জন্য, এন এর মান যখন হবে 2 তখন এম ভি আর ইকুয়াল 2h বাই টোয়াইস পাই, সেটা হবে এল শেলের জন্য। এন এর মান যখন হবে 3 তখন সেটা হবে এম ভি আর ইকুয়াল 3h বাই টোয়াইস পাই এম শেলের জন্য, এবং এন এর মান যখন এন হবে তখন সেটি হবে এম ভি আর ইকুয়াল এনএইচ বাই টোয়াইস পাই এন শেলের জন্য। এটি হচ্ছে কৌণিক ভরবেগে মূলত এই বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবার আসি শক্তির বিকিরণ সম্পর্কে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরছে, এখানে আমরা প্রথমে বললাম যে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটি হচ্ছে উচ্চ শক্তি স্তর। ধরি নিম্ন শক্তি স্তর E1 এবং উচ্চ শক্তি স্তর হচ্ছে E2। অর্থাৎ E1 থেকে যখন E2-তে ইলেকট্রন যাবে তখন সেটি শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করবে, এবং যখন E2 থেকে E অবস্থানে আসবে তখন শক্তির বিকিরণ করে সেটি E1 অবস্থানে আসবে। অর্থাৎ এটিকে E2 মাইনাস E1 এইচ নিউ ডেল ই এইচ নিউ, অর্থাৎ শক্তি শোষণ এবং বিকিরণ করতে এইচ নিউ পরিমাণ শক্তির প্রয়োজন হবে ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে গমন করার জন্য। এই ছিল বোর পরমাণু মডেল। এবার আসি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ। বোর পরমাণু মডেলে মূলত এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি, এবং শক্তির এই শোষণ এবং বিকিরণ অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে গমনের ফলে বোর পরমাণু মডেলে যেটা বলা রয়েছে যে একটিমাত্র বর্ণালীর কথা তিনি বলেছেন, একটিমাত্র ক্ষুদ্র রেখার কথা তিনি বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এর রেখার সংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো। এবং বোর পরমাণু মডেলে বলেছেন যে সেগুলো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে, কিন্তু পরবর্তীতে সেগুলো দেখা গেছে সেগুলো বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার পথেও ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে থাকে। এগুলো ছিল বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ। তোমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটি ভালোভাবে পড়বে, এবং এখান থেকেই অনেক সময় সিকিউ প্রশ্ন করা হয়ে থাকে। এবার আসা যাক পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। ইলেকট্রন বিন্যাস
আগেই বলেছি যে বোর পরমাণু মডেলে বলেছিলাম যে প্রতিটি শক্তি স্তরে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। এখন এটার বিস্তারিত আলোচনা হচ্ছে। আমরা জানি প্রতিটা শক্তি স্তরে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে এবং n এর মান ছিল কত? n এর মান ছিল 1 2 3 থেকে শুরু করে ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা। এখন n এর মান যখন 1, তখন সেই সূত্রকে যদি আমরা ফেলি 1 স্কয়ার ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ যখন n এর মান 1 সেটা 2, অর্থাৎ কে শেল, অর্থাৎ কে শেলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। একইভাবে n এর মান যখন 2, তখন 2 × 2 স্কয়ার 8 এল শেল, অর্থাৎ n এর মান যখন 2, তখন এল শেলের ইলেকট্রনটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 8। একইভাবে n এর মান যখন 3 18, অর্থাৎ এম শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। যখন 1, তখন সর্বোচ্চ 2টি ইলেকট্রন কে শেল। যখন n এর মান হচ্ছে 2, তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8, সেটি যাবে এল শেলে। এবং n এর মান যখন 3, তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে 18টি এবং সেটি যাবে এম শেলে। এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উদাহরণ হিসেবে আমরা যেমন লক্ষ্য করি, লিথিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ কে শেল, এ শেল এবং এম শেল। আমরা আগেই দেখেছি যে কে শেলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যায়, সুতরাং সর্বোচ্চ 2টি ইলেকট্রন কে শেল পূরণ করলাম। আর এখানে পারমাণবিক সংখ্যা পূরণ করতে আরও একটি ইলেকট্রনের প্রয়োজন, অবশিষ্ট ইলেকট্রনটি এল শেলে প্রবেশ করবে। একইভাবে অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, কে শেলে প্রবেশ করবে 2টি ইলেকট্রন, সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এল শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। এল শেলে হচ্ছে 8টি ইলেকট্রন ধারণ করতে পারে। সুতরাং এখানে কে শেলে 2টি ইলেকট্রন যাওয়ার পর অবশিষ্ট 6টি যে ইলেকট্রন থাকবে সেটি এল শেলে প্রবেশ করবে। এভাবেই ইলেকট্রন বিন্যাস তোমরা করে নেবে। তোমাদের বইয়ে 1 থেকে 30 মৌল পর্যন্ত ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে, সেগুলো ভালোভাবে লক্ষ্য করবে। এবার আসা যাক উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে। উপশক্তি, এর আগে বলেছি যে অরবিট সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, অরবিটকে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি স্তরকে সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় অরবিটাল। অরবিটাল, এবং এই অরবিটালকে এস, পি, ডি, এফ এগুলো দ্বারা নামকরণ করা হয় এবং এই অরবিটাল সংখ্যা মান আসে এল ইকুয়াল হচ্ছে 0 থেকে n-1, 0 থেকে n-1, এটার মাধ্যমেই আমরা মূলত এলকে নির্ণয় করে থাকি। এবার আসা যাক, যেহেতু এল ইকুয়াল 0 থেকে n-1, এলের মান, এখন n যদি 1 হয় তাহলে এলের মান, এখানে এনে আমরা এনের স্থানে এনের মানকে যদি বসাই তাহলে এলের মান হচ্ছে 0, অর্থাৎ এর অরবিটাল হবে একটি, সেটা হচ্ছে এস, 1s অরবিটাল আমরা পাবো। একইভাবে যদি এনের মান 2 আসে, অর্থাৎ 2 মানকে যদি আমরা বসাই তাহলে এলের মান আসবে 0 এবং 1। 0 এবং 1কে এখানে আসছে তখন 2s, 0s, 1, 2p। একইভাবে n ইকুয়াল যখন 3 হবে তখন এলের মানকে বসিয়ে আমরা পাই 1 2 0 1 2, অর্থাৎ 3s, 3p এবং 3d। এভাবে আমরা এলের মানকে, অর্থাৎ উপশক্তি স্তরটি নির্ণয় করে থাকি। এখন উপশক্তি স্তরে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে সেটি সাধারণত আমরা এবার বের করব। তোমাদের জন্য একটা ছক রয়েছে, সেই ছকটি আগে তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, এই ছকটি তোমাদের বইয়েই দেওয়া রয়েছে, তোমাদের সুবিধার জন্য আমি ছকটি করে নিয়ে এসেছি। প্রথমে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এলের মান, এল অনুযায়ী অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1 এবং শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার। যখন n এর মান 1 থাকবে তখন শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তরে এল এর মান হবে 0 এবং এল অনুযায়ী অরবিটালের নাম হবে এস
এবং অরবিটালের প্রতীক হবে 1s এবং এর ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে l এর মান যেহেতু 0, 0কে বসালে আমরা পাই 2 এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। একইভাবে যখন n এর মান 2 তখন l এর মান হচ্ছে 0 এবং 1, এখানে পাচ্ছি আমরা sp অর্থাৎ 2s 2p। ইলেকট্রন ধারণ ক্ষমতা s শক্তি স্তরে সূত্রে বসিয়ে পাই 2 6 অর্থাৎ দুইটা দ্বিতীয় ইলেকট্রন n এর মান যখন 2 তখন সর্বোচ্চ 8টি ইলেকট্রন পাবো। একইভাবে যখন 3 আসবে তখন l এর মান হবে 0 1 2 s p d 3s 3p 3d। এখানে ইলেকট্রন সংখ্যা 2 6 10 ডি স্তরে অর্থাৎ 18টি ইলেকট্রন এবং একইভাবে এখানে 4কে মান বসিয়ে আমরা এখানে পাবো 32টি ইলেকট্রন অর্থাৎ উপশক্তির স্তরে কোন উপশক্তির স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সেটি এই ছকের মাধ্যমেই আমরা বুঝতে পারবো। এবার আসা যাক ইলেকট্রন বিন্যাস নীতি। ইলেকট্রন বিন্যাস নীতিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রন বিন্যাস নীতিতে মূলত ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করছে সেটি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। ইলেকট্রন বিন্যাসের নীতিতে মূলত আমরা এখানে যেটি পেয়েছি যে এটা হচ্ছে ক্রম, এই ক্রম অনুযায়ী ইলেকট্রনগুলো প্রবেশ করবে অর্থাৎ 1s 2s 2p 3s 3p 3d 4s 4p। কিন্তু স্বভাবত এই নিয়মটি ঘটে থাকে না। 2s 2p 3s 3p 4s 3d 4p এটি ঘটে থাকে। অর্থাৎ এখানে নিয়মের কিছুটা ব্যাঘাত ঘটেছে, সেটা হচ্ছে 4s এর পরে 3d, যেখানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী 3dটাকে সামনে আসার কথা ছিল। এখন আলোচনা করা যাক এটি আসলে কেন হয়ে থাকে। ইলেকট্রনের ধর্ম হচ্ছে সর্বপ্রথমে সেটি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর সেটি উচ্চ শক্তি স্তরে গমন করবে। যেহেতু এটাকে এর মান সাধারণত আমরা n+l থেকে পেয়ে থাকি। n হচ্ছে প্রধান শক্তি স্তর এবং l হচ্ছে উপশক্তি স্তর। অর্থাৎ এখানে যেহেতু n এর মান হচ্ছে প্রধান শেল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেহেতু এর মান হচ্ছে n এর মান 4 এবং s এর জন্য l এর মান হচ্ছে সেটি হচ্ছে 0। s এর জন্য l এর মান হচ্ছে 0 অর্থাৎ তার সমষ্টি আসছে 4। একইভাবে 3d-কে যখন আমরা নিচ্ছি, 3d-কে যখন নেব তখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3 এবং d এর জন্য আমরা পেয়ে থাকি 2, অর্থাৎ এই দুইটির সমষ্টি আসছে 5। অর্থাৎ এই দুইটি যোগফল থেকে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে 4, এই যোগফলটি এইটার থেকে কম হওয়ার কারণে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির স্তরে প্রবেশ করবে, তারপর প্রাপ্যতা অনুযায়ী উচ্চ শক্তির স্তরে প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাসে প্রাপ্যতা অনুযায়ী প্রবেশ করছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p6 এবং 3s1, অর্থাৎ s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তারপরে 2s এ 2টা, 2p তে 6টা এবং বাকি যে অবশিষ্ট ইলেকট্রনটি থাকবে সেটি হচ্ছে 3s এ প্রবেশ করে। এভাবে স্বাভাবিক নিয়মই চলে, কিন্তু প্রকৃতিতে সবকিছু সবসময় স্বাভাবিক নিয়মে চলে না, কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটে। ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও স্বাভাবিক নিয়মের কিছুটা ব্যতিক্রম রয়েছে। যেমন আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব 1s2 2s2 2p6, দুঃখিত এখানে আসলে মনে হচ্ছে না জায়গাটা হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 d9। অর্থাৎ স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসটি এরকমটি হওয়ার কথা, কেননা আমরা দেখেছি যে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করে তারপর প্রাপ্যতা অনুযায়ী উচ্চ শক্তি স্তরে যাবে। যেহেতু s 3s 3d থেকে ছোট, তাই প্রথমে s এ ইলেকট্রনটি পূর্ণ করার কথা এবং অবশিষ্ট ইলেকট্রনটি 3d-তে যাওয়ার কথা, কিন্তু এটি আসলে হয়ে থাকে না। তার কারণ আমরা এখানে দেখেছি যে p শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি এবং d-তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি।
অর্থাৎ যখন পি উপশক্তির স্তরে 6টি ইলেকট্রন এবং ডি উপশক্তির স্তরে 10টি ইলেকট্রন থাকে তখন সেটি পূর্ণ সুস্থিতি অর্জন করে, এবং এর মান যখন পি যখন 3 এবং ডি এর মান যখন 5 হবে অর্থাৎ তখন সেটি অর্ধপূর্ণ সুস্থিতি অর্জন করবে। ইলেকট্রনের সর্বদাই চেষ্টা করবে অর্ধপূর্ণ বা পূর্ণ সুস্থিতি অর্জন করার জন্য, এবং এই লক্ষ্যেই ব্যতিক্রম এখানেই ঘটবে যে যেহেতু D9 রয়েছে অর্থাৎ এর পূর্ণ সুস্থিতি অর্জনের জন্য আরও একটি ইলেকট্রনের প্রয়োজন, এবং এই বাড়তি ইলেকট্রনটি সে নেবে 4s এর কাছ থেকে, এবং তখন ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2p6 3s2 3p6 4s1 এবং 3d10, অর্থাৎ পূর্ণ সুস্থিতি সে অর্জন করার জন্যই এস এর উপশক্তি স্তরের কাছ থেকে সে একটি ইলেকট্রন গ্রহণ করে, এটাই হবে তখন কপারের ইলেকট্রন বিন্যাস। সুতরাং তোমরা এভাবেই ইলেকট্রন বিন্যাসগুলো বারবার করে সেগুলো অনুশীলন করবে, এবং এই অধ্যায়ে আজকে যেগুলো আমি বলার চেষ্টা করেছি জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, তবে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাসে এটুকুই ছিল। সবাই যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার শেষে তোমাদের উদ্দেশ্যে একটি বার্তা এই সময়ে, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। ধন্যবাদ সবাইকে।